দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলে এসছে মোহনলাল অভিনীত সিনেমা বৃষাভা। তাই দেরি না করে আমিও হাজির হলাম এর এক্সপ্লেনেশন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প আনি, তাই একটা লাইক তো আশা করতেই পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো সরাসরি গল্পের ভেতরে ঢুকা যাক। গল্পের শুরুতেই দেখা যায় ত্রিলিঙ্গা নামের এক রাজ্যকে। সেখানকার পবিত্র স্ফটিক লিঙ্গ রক্ষার গুরু দায়িত্ব ছিল ভূসাভা ক্ল্যান বা বংশের ওপর। রাজ্যটি ছিল দেশের মধ্যে সবচেয়ে উন্নত ও সমৃদ্ধশালী, তাই শত্রুদের লোভাতুর নজর সবসময় ওটার ওপরেই থাকত, কিন্তু ভূসাভা ক্ল্যান থাকতে সেটা ছিনিয়ে নেওয়া ছিল অসম্ভব। হঠাৎ একদিন এক ভয়ঙ্কর শয়তান বাহিনী অতর্কিত হামলা চালিয়ে বসে। রাজ্যের মানুষ যখন ভয়ে দিশেহারা, ঠিক তখনই তাদের বাঁচাতে ঢাল হয়ে সামনে দাঁড়ান স্বয়ং রানী। তিনি একাই শত্রুদের নাজেহাল করে দিচ্ছিলেন, কিন্তু শত্রুর সংখ্যা ছিল বিশাল, তাই এক পর্যায়ে রানী কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে সেখানে মাস এন্ট্রি নেন রাজা বিজেন্দ্র ভূসাভা। বিজেন্দ্র ছিলেন এক দুর্দান্ত যোদ্ধা। তিনি যুদ্ধে নামতেই পাশার দান উল্টে যায়। রাজার বিধ্বংসী মারের সামনে শত্রুরা টিকতেই পারছিল না, সবাইকে তিনি একেবারে ধুয়ে দিতে লাগলেন। অনেকক্ষণ যুদ্ধের পর শত্রুরা যখন দেখল হার নিশ্চিত, তখন তাদের সর্দার ঘোড়া নিয়ে পালানোর চেষ্টা করে। বিজেন্দ্র সাথে সাথে তার পিছু নেন। এক পর্যায়ে চলন্ত ঘোড়া থেকেই বিজেন্দ্র তার ধনুকে একসাথে 3টি তীর বসিয়ে সর্দারকে লক্ষ্য করে ছুঁড়ে দেন। 2টো তীর সোজা গিয়ে লাগে সর্দারের গায়ে, আর সে ঘোড়া থেকে ছিটকে পড়ে। কিন্তু ঠিক তখনই ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। তৃতীয় তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের কোলে থাকা একটা বাচ্চার গায়ে গিয়ে লাগে, আর বাচ্চাটা ওখানেই মারা যায়। চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে মরতে দেখে সেই মা শোকে পাথর হয়ে যান। শোক একসময় ক্ষোভে পরিণত হয় এবং তিনি বিজেন্দ্রকে অভিশাপ দিয়ে বসেন, আমার মতো তোর চোখের সামনে তোর ছেলেও মারা যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। আমি যেমন কষ্ট পাচ্ছি, তুই আমার চেয়েও বেশি কষ্ট পাবি। বিজেন্দ্র বারবার ক্ষমা চাইলেও সন্তানহারা মা তাকে ক্ষমা করেন না। সেই অভিশাপ রাজার বুকে বিঁধে থাকে। কিছুদিন পর রাজপরিবার আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। পুরো রাজ্যে খুশির বন্যা বয়ে যায়। প্রথা অনুযায়ী বাচ্চার বুকে ভূসাভা ক্ল্যানের সিল দেওয়া হয়, যা দেখে সবাই সাময়িক কষ্ট পেলেও খুশির কাছে তা ম্লান হয়ে যায়। কিন্তু বিজেন্দ্র সেই মায়ের অভিশাপ ভুলতে পারছিলেন না। সব জায়গায় তাকে ছায়ার মতো দেখছিলেন। একদিন নদীপথে শোভাযাত্রার সময় ভিড়ের মধ্যে রাজা হঠাৎ সেই মহিলাকে দেখতে পান। ভয়ে তিনি চমকে উঠতেই নৌকা কেঁপে ওঠে, আর রানীর কোল থেকে রাজপুত্র সোজা নদীতে পড়ে যায়। বিজেন্দ্র সাথে সাথে নদীতে ঝাঁপ দিলেও ছেলেকে আর খুঁজে পান না। এরপর গল্প চলে আসে সোজা 2025 সালের মুম্বাই শহরে। সেখানে এক জমকালো অনুষ্ঠানে দেশের সবচেয়ে সফল বিজনেসম্যানকে ইনভাইট করা হয়। কিন্তু এটা একজন ভিলেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ যাকে আজ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিছুদিন আগেও তার কোনো নামগন্ধ ছিল না। হঠাৎ করেই সে বিজনেস ওয়ার্ল্ডের রাজত্ব করতে শুরু করেছে। ঈর্ষায় জ্বলে পুড়ে ভিলেন ঠিক করে তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেবে, আর সেই প্ল্যান মতো একদল গুন্ডাও পাঠিয়ে দেয়। গুন্ডারা এসে তো পুরো চমকে যায়, কারণ সেখানে বিজনেসম্যান ছিলেন না, ছিল তার ছেলে তেজ বর্মা। তেজ একাই সব গুন্ডাকে ধোলাই করতে শুরু করে। সবাইকে সে একেবারে ধোপার কাপড়ের মতো আছড়াতে থাকে। এতগুলো লোক মিলেও তার লোমও স্পর্শ করতে পারছিল না। তেজ হুঙ্কার দিয়ে বলে, বাপকে মারতে হলে আগে ছেলের সাথে লড়তে হবে। অন্যদিকে সেই অনুষ্ঠানে এসে পৌঁছান বিজনেসম্যান আদি দেবাবর্মা। অ্যাওয়ার্ডটা পেয়ে তিনি ম্যানেজমেন্ট এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আদি আর তেজের সম্পর্কটা বাবা ছেলের চেয়েও যেন বন্ধুর মতো। একদিন সকালে নাস্তার টেবিলে বসার সময় গ্রাম থেকে আদির ফোনে একটা কল আসে। গ্রামের উৎসবে আদি প্রতিবারই টাকা পাঠায়, এবারও তার ব্যতিক্রম হলো না। তবে ফোনের উপাস থেকে সাবধান করা হয় যে গ্রামের পুরনো শত্রুরা এবার আদিকে মারার ফন্দি আটছে, কিন্তু আদি এসব হুমকিতে পাত্তাই দিলেন না। দিনটা ভালোই ভালোই কাটলেও রাতে ঘটে বিপত্তি।
ঘুমের মধ্যে আদি সেই 1000 বছর আগের যুদ্ধের ভয়ানক স্বপ্নটা দেখতে পান, যেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছি। কিন্তু সেই প্রাচীন ঘটনার সাথে আজকের আদির কী সম্পর্ক, সেটা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। ভয়ে চিৎকার করে আদির ঘুম ভেঙে যায়। বাবার চিৎকার শুনে তেজ দৌড়ে রুমে আসে। বাবাকে শান্ত করে সে বাচ্চাদের মতো আগলে রাখে, যেন বাবাই এখন ছোট্ট শিশু। আসলে এই সমস্যা আদির প্রায়ই হতো। পরদিন সকালে বাবার এই সমস্যার ব্যাপারে কথা বলতে তেজ এক ডাক্তারের কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখে। একটা লোক সবার সামনেই নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করছে, আর কেউ তাকে থামাতে পারছে না। তেজ লোকটাকে বাঁচাতে যাবে, ঠিক তখনই একটা মেয়ে তার হাত ধরে ফেলে। মেয়েটাকে দেখে তেজ তো অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটির নাম দামিনী। দামিনী ধীর পায়ে সেই পাগল প্রায় লোকটার দিকে এগোতে থাকে। লোকটা তাকেও ভয় দেখায়, আত্মহত্যার হুমকি দেয়। তখন দামিনী শান্তভাবে জিজ্ঞেস করে, কেন মরতে চাও তুমি? সমস্যাটা কি? লোকটা কান্না জড়ানো গলায় বলে, 6 বছর ধরে একটা মেয়েকে ভালোবাসছি, কিন্তু এখন সে আমাকে মেনে নিচ্ছে না। ওই তো আমার জীবন, ওকে ছাড়া এই জীবন রেখে কী লাভ? এই কথা শুনে দামিনী সশব্দে হেসে ওঠে। তার হাসি দেখে লোকটা আর আশেপাশের সবাই রেগে যায়। কিন্তু দামিনী তখন আসল কথাটা বলে, হাসব না তো কী করব? একটা মেয়ের জন্য তুমি মরতে চাইছো কারণ সে তোমার জীবন? তাহলে একবার সেই মায়ের কথা ভাবো, যিনি তোমাকে ছোট থেকে বড় করেছেন, নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। তুমি মরে গেলে উনার কি হবে? এই একটা কথাই লোকটার মনের ভেতর গিয়ে লাগে। সে তার ভুল বুঝতে পারে এবং আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসে। পুরো ব্যাপারটা দেখে তেজ দামিনীর ওপর দারুণ ইমপ্রেসড হয়ে যায়। এরপর জানা যায় দামিনী আসলে এ ধরনের মানসিক সমস্যাগ্রস্ত মানুষদের নিয়েই রিসার্চ করছে। দুজনেই তখন কথা বলতে বলতে ডাক্তারের কেবিনের দিকে এগিয়ে যায়। তেজ সেখানে এসেছিল বাবার অদ্ভুত স্বপ্ন আর আচরণের বিষয়ে কথা বলতে। তখন ডাক্তার তাদের পরামর্শ দেন অজয় মিশ্রা নামের এক বড় স্পেশালিস্টের সাথে দেখা করতে। একমাত্র তিনিই হয়তো তেজের বাবাকে সাহায্য করতে পারবেন। পরদিন সকালে তেজ যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, বাবা খেয়াল করেন ছেলেকে আজ ভীষণ খুশি দেখাচ্ছে। কারণটা তেজ বাবাকে না বললেও আমরা জানি, সে দামিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। গাড়ি নিয়ে সোজা দামিনীর বাড়ির সামনে হাজির হয় তেজ। সারা রাস্তা দামিনীর দিকে তাকিয়ে থাকতে তেজের সময় কেটে যায়। অবশেষে তারা অজয় মিশ্রার কাছে পৌঁছায় এবং বাবার সব সমস্যার কথা খুলে বলে। সব শুনে অজয় মিশ্রা যেন একটু রহস্যময় হাসি হাসেন। তিনি বলেন, এটা সম্ভবত রিইনকার্নেশন বা পুনর্জন্মের কোনো ব্যাপার হতে পারে। তবে এর আসল রহস্য উন্মোচন করতে পারবে একজনই। তিনি হলেন বাবা ভৈরব রুদ্রা। তিনি এসব অলৌকিক বিষয়ে সিদ্ধহস্ত। সেই রাতেই তারা বাবা রুদ্রার আস্তানায় পৌঁছায়। কিন্তু সাধু বাবা তো ধ্যানে মগ্ন, কোনো কথাই বলছেন না। অনেক চেষ্টার পর তেজ যখন রেগে যায়, তখন মুখ খোলেন রুদ্রা। তিনি গম্ভীর গলায় বলেন, তোমার বাবা যা দেখছেন সব তার পূর্বজন্মের স্মৃতি, আর এই সব কিছুর সাথে তুমিও গভীরভাবে জড়িত। সময়ের সাথে সাথে সব প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। সাধু বাবার এমন গোলমেলে কথা শুনে তারা বেশ কনফিউজড হয়ে যায়। তেজের মনে হতে থাকে এসব হয়তো সব ভণ্ড সাধুর ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এরপর তারা নির্জন এক জায়গায় গিয়ে বসে। পাশে জ্বলছিল আগুনের মশাল, পরিবেশটা ছিল একদম পারফেক্ট রোম্যান্টিক। কিন্তু সাধু বাবার কথায় তেজের মেজাজ তখনও চড়া। তাকে শান্ত করার জন্য দামিনী আলতো করে বলে, ভাগ্যের ওপর বিশ্বাস রাখতে হয় তেজ, ভাগ্যে যা লেখা থাকে তাই ঘটে। হয়তো তোমার আর আমার এই দেখা হওয়াটাও ভাগ্যেরই কোনো ইশারা। কথাটা বলেই দামিনী আলতো করে তেজের কপালে একটা চুমু খায়। ব্যাস, তেজ তো মুহূর্তেই সব রাগ ভুলে অন্য দুনিয়ায় হারিয়ে যায়। সে ধরেই নেয় তার মতো দামিনীও তাকে ভালোবাসে। খুশিতে আত্মহারা হয়ে তেজ তখনই বাবাকে ফোন করে জানায়, বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কালকেই ওকে নিয়ে বাড়ি আসছি তোমার সাথে পরিচয় করিয়ে দিতে। ছেলের মুখে এমন কথা শুনে বাবাও মহা খুশি, কারণ এই প্রথম তেজ কাউকে পছন্দ করেছে। পরদিন সকালে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে গাড়িতেই দামিনী ঘুমিয়ে পড়ে। তেজ মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আবেগের বশে তেজ যখন দামিনীকে চুমু খেতে যায়, ঠিক তখনই দামিনীর ঘুম ভেঙে যায়। তেজকে এত কাছে দেখে দামিনী প্রচণ্ড রেগে যায়। সাথে সাথে সে গাড়ি থামাতে বলে। তেজ ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলেও দামিনী কোনো কথা শুনতে চায় না। গাড়ি থামতেই সে রাগে গজগজ করতে করতে নেমে পড়ে এবং বলে, আমি ভাবিনি তুমি এমন কিছু করবে। তোমাকে বন্ধু হিসেবে বিশ্বাস করেছিলাম, আর তুমি সেই সুযোগ নিলে। তেজ বারবার বোঝাতে চায় যে তার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু দামিনী রাগে অন্ধ হয়ে হাঁটতে শুরু করে। তেজের মন তখন ভীষণ খারাপ।
অন্যদিকে বাড়িতে ছেলের হবু বউ আসবে বলে আদি বিশাল আয়োজন করেছেন, কিন্তু তেজকে একা আর মনমরা হয়ে ফিরতে দেখে আদি চিন্তিত হয়ে পড়েন। জিজ্ঞেস করেন, কি হয়েছে, দামিনী কোথা? তেজ তখন রাস্তার সব ঘটনা খুলে বলে। শুনে আদি অবাক হয়ে বলেন, আরে সামান্য এইটুকু কারণে কেউ ব্রেকআপ করে? এতে তেজ উল্টো রেগে গিয়ে বলে, তুমি এসব মডার্ন রিলেশনশিপের কি বুঝবে বাবা? ভালোবাসা সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নেই। ছেলের কথায় আদি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর বাড়ির এক পুরনো কাজের লোক তেজের কাছে এসে বলে, তুমি ভালোবাসার কি বোঝো ছোট সাহেব? ভালোবাসা তো করেছিলেন তোমার বাবা, আর সেই ভালোবাসার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছিলেন। তিনি অতীতের এক অজানা গল্প শোনান। আদি আর লীলা একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসত। তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু খবরটা শুনে তেজের মা আত্মহত্যার চেষ্টা করেন। তখন লীলার নিজেই আদিকে অনুরোধ করে, একটা জীবন বাঁচাতে তুমি ওকেই বিয়ে করো। শুধুমাত্র তেজের মায়ের প্রাণ বাঁচাতে আদি আর লীলা নিজেদের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। এই সত্যটা জানার পর তেজের বুকটা ধক করে ওঠে। সে বুঝতে পারে না জেনে বাবাকে কত বড় আঘাত দিয়েছে। দৌড়ে সে বাবার কাছে যায় এবং ক্ষমা চেয়ে বলে, বাবা, আমি তোমার অতীত না জেনেই অনেক বড় কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি আজই দামিনীকে বুঝিয়ে তোমার সামনে হাজির করব, এটা আমার প্রমিস। প্রতিজ্ঞা করে তেজ সোজা দামিনীর সাথে দেখা করতে চলে যায়। একটা রুমের ভেতর তাদের দেখা হয় এবং তেজ তাকে সব বুঝিয়ে বলার চেষ্টা করে। তেজ দামিনীকে বুঝিয়ে বলে যে গাড়িতে যা হয়েছে সেটা নিছকই আবেগের বশে, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দামিনীও বুঝতে পারে যে সে একটু বেশিই ওভার রিয়্যাক্ট করে ফেলেছিল। ব্যাস, মান অভিমান শেষে ভাঙা প্রেম আবারও জোড়া লেগে যায়। দামিনী আদর করে তেজের কপালে একটা চুমু দেয়। এরপর তেজ ঠিক করে গ্রামের বাড়িতে যাবে। এত বড় হয়েও সে কখনো সেখানে যায়নি। বিশেষ করে যার ত্যাগের কারণে আজ তার অস্তিত্ব, সেই লীলা দেবীর সাথে একবার দেখা করা তো তার কর্তব্য। কয়েক ঘন্টার জার্নি শেষে তারা গ্রামে পৌঁছায়। একজনকে পিক করার জন্য ফোন দেয়, কিন্তু তার আসতে দেরি হবে। তাই সময় কাটাতে তারা গ্রামের এক প্রাচীন মন্দিরে ঢুকে পড়ে। সেখানে বিশাল শিবমূর্তি দেখে দামিনী ভক্তিভরে প্রণাম করতে শুরু করে, কিন্তু তেজ, সে যেন মূর্তির দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে মন্ত্র পড়তে শুরু করে। তার চোখের সামনে ভেসে ওঠে কিছু একটা, আর ধপাস করে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন তেজের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা অচেনা ঘরের বিছানায় আবিষ্কার করে। ডাক্তার তার চিকিৎসা করছেন, আর পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে দামিনী, প্রকাশ আঙ্কেল এবং স্বয়ং লীলা দেবী। তেজকে শান্ত রাখতে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেন এবং বলে যান ঘুম ভাঙলেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। খবর পেয়ে আদিও আর দেরি না করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যান। ডাক্তার চলে যাওয়ার পর প্রকাশ লীলা দেবীকে জানায় যে এই তেজ আসলে আর কেউ নয়, আদির ছেলে। এ কথা শুনে লীলা দেবী যেন আকাশ থেকে পড়েন। তার চোখে মুখে ফুটে ওঠে চরম বিস্ময়। কয়েক ঘন্টা পর তেজ সুস্থ হয়ে ওঠে, কিন্তু প্রকাশ তাকে অদ্ভুত এক ওয়ার্নিং দেয়, যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও, এখানে তোমার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। তেজ কিছুই বুঝে উঠতে পারে না। ততক্ষণে বিপদ দরজায় কড়া নাড়তে শুরু করেছে। একদল গুন্ডা বাড়ি ঘিরে ফেলে। তাদের টার্গেট আসলে আদি, কিন্তু হাতের কাছে তেজকে পেয়ে তারা আক্রমণ করে বসে। প্রকাশ বাধা দিলেও কাজ হয় না। এক গুন্ডা জোর করে ঘরে ঢুকতে গেলে তেজ এমন এক ঘুষি মারে যে সে সোজা উড়ে গিয়ে বাইরে পড়ে। শুরু হয় তেজের অ্যাকশন। একা হাতে সে এক পাল গুন্ডার সাথে লড়তে থাকে, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অগণিত। এক পর্যায়ে তেজ ক্লান্ত হয়ে পড়ে এবং গুন্ডারা তাকে ঘিরে ধরে। একজন যখন তেজকে জানে মেরে ফেলার জন্য অস্ত্র তোলে, ঠিক তখনই মাস এন্ট্রি নেন আদি। ছেলের উপর আঘাত আসতে দেখে আদি যেন রুদ্রমূর্তি ধারণ করেন। শুরু হয় তার তাণ্ডব লীলা। শত্রুদের তিনি গুনতিতেই ধরছিলেন না। একের পর এক গুন্ডাকে মাটির সাথে মিশিয়ে দিতে থাকেন। বাবা ছেলে সেই বিধ্বংসী ফাইটের সামনে গুন্ডারা টিকতেই পারল না। সবাই লেজ গুটিয়ে পালালো। যুদ্ধ শেষে দুই বাপ বেটার হাতেই তখনও রক্তমাখা চাকু। ঠিক সেই মুহূর্তেই সেখানে উদয় হন লীলাবতী। তাকে দেখেই তেজের চোখমুখ বদলে যায়। সে যেন অন্য মানুষ হয়ে ওঠে। আর তখনই ঘটে সেই অকল্পনীয় ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই তেজ নিজের বাবার পিঠেই চাকু বসিয়ে দেয়। সবাই স্তম্ভিত। যে ছেলের সাথে বাবার বন্ধুর মতো সম্পর্ক, সে কেন এমন করল? তেজ থামল না, আরও কয়েকবার আঘাত করল বাবাকে। শেষমেশ উপস্থিত লোকজন কোনো মতে তাকে জাপটে ধরে আটকায়। কিন্তু কেন সে এমন করল, তার উত্তর আমরা একটু পরেই পাব।
আদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফিরতেই নিজের যন্ত্রণার কথা ভুলে তিনি পাগল হয়ে খুঁজতে থাকেন তেজকে। ডাক্তাররা তাকে একটা রুমে নিয়ে যান, যেখানে তেজকে শিকল দিয়ে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। ছেলের এই দশা দেখে আদি চিৎকার করে ওঠেন, আমার ছেলেকে কেন পশুর মতো বেঁধে রেখেছ? এক্ষুনি খুলে দাও। কিন্তু আদি শিকল খুলতে কাছে যেতেই তেজ আবারও হিংস্র হয়ে ওঠে এবং কোনো মায়া দয়া ছাড়াই বাবার গলা টিপে ধরে। শারীরিক আঘাতের চেয়ে আদির মনের আঘাতটাই বেশি গভীর ছিল। নিজের কলিজার টুকরা ছেলে তাকে মারছে, লাথি মারছে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর না পেয়ে বুক ভরা কষ্ট নিয়ে আদি অন্য রুমে চলে যান। তখনই দামিনী জানায় এক ভয়ঙ্কর তথ্য। সে বলে, তেজের এই হিংস্র রূপ আমি আগেও একবার দেখেছিলাম, যখন আমরা ওই সাধু বাবার কাছে গিয়েছিলাম। দামিনী সাধু বাবার সব কথা খুলে বলে। সব শুনে আদি সিদ্ধান্ত নেন এক্ষুনি সেই বাবার কাছে যাবেন। এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। আদি, লীলাদেবী আর দামিনী দীর্ঘ জার্নি শেষে সাধু বাবার আস্তানায় পৌঁছান। তাদের দেখেই বাবা বুঝে যান তারা কেন এসেছেন। তিনি গম্ভীর হয়ে বলেন, তোমাদের মনে হাজারটা প্রশ্ন, তেজ কেন এমন করছে, কি দোষ তোমাদের? সব প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পাবে, আমি শুধু তোমাদের পথ দেখাবো। এই বলে সাধু বাবা তার আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করেন, আর চোখের সামনে ভেসে ওঠে বহু বছর আগের এক দৃশ্য। গল্প চলে যায় সুদূর অতীতে। এক অভিশপ্ত গ্রাম, যেখানে ফসল ফলে না, মানুষ অদ্ভুত সব রোগে ভুগে মারা যাচ্ছে। পুরো একটা প্রজন্ম ধ্বংসের মুখে। গ্রামের মানুষ দিশাহারা হয়ে গ্রাম প্রধানের কাছে ছুটে যায় বাঁচার আশায়। কিন্তু শত চেষ্টা করেও কেউ এই ধ্বংসলীলা থামাতে পারছিল না। কেন এমন হচ্ছে, আর এর সমাধানই বা কী? সমস্যার কোনো সমাধান না পেয়ে গ্রাম প্রধান সবাইকে ভগবানের ওপর ভরসা রাখতে বলেন। ঠিক সেই সময় সেখানে এক পরিব্রাজক বা ট্রাভেলার এসে হাজির হন। তিনি বলেন, তোমাদের এই দুর্দশা কাটানোর উপায় আমি জানি। বহু দূরে এক ত্রিলিঙ্গা নামে রাজ্য আছে, যা কল্পনার চেয়েও বেশি উন্নত। তারা স্ফটিক লিঙ্গ নামে এক দেবতার পূজা করে, আর সেটাই তাদের উন্নতির মূল রহস্য। লোকটি আরও বলে, যদি তোমরা বই রাজ্যের রাজার কাছ থেকে সেই স্ফটিক লিঙ্গ এনে 7 দিন পূজা করতে পারো, তবে তোমাদের গ্রামও সোনার খনিতে পরিণত হবে। কিন্তু ত্রিলিঙ্গা রাজ্যের নাম শুনেই গ্রাম প্রধান চমকে ওঠেন এবং সাফ জানিয়ে দেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের ভগবানই একদিন মুখ তুলে চাইবেন। তবে গ্রাম প্রধানের ছেলে হায়াগ্রীভান কথাটা ভুলতে পারে না। সে বারবার বাবা মাকে অনুরোধ করে সেখানে যাওয়ার জন্য, কিন্তু তারা কিছুতেই রাজি হন না। শেষমেশ উপায় না দেখে হায়াগ্রীভান জেদ ধরে সেই পরিব্রাজকের সাথেই ত্রিলিঙ্গা রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক স্ফটিক লিঙ্গ এনে নিজের গ্রামকে বাঁচাতে হবে। পরদিন সকালেই হায়াগ্রীভান সেই পরিব্রাজকের সাথে ত্রিলিঙ্গা রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছে রাজ্যের জাঁকজমক দেখে সে তো অবাক। তার মনে হলো পরিব্রাজক যা বলেছিল বাস্তবতা তার চেয়েও অনেক বেশি সুন্দর। কিন্তু সমস্যা হলো, এই পবিত্র স্ফটিক লিঙ্গ সে পাবে কি করে? রাজা তো আর চাইলেই এটা দিয়ে দেবেন না। তাই সে ঠিক করে চুরি করেই ওটা নিয়ে যাবে। কাজটা ছিল অসম্ভব ঝুঁকিপূর্ণ, কারণ যে জিনিসের ওপর পুরো রাজ্যের ভাগ্য নির্ভর করছে, তার পাহারা যে কতটা করা হবে তা বলাই বাহুল্য। তবুও হায়াগ্রীভান চুরির চেষ্টা করে, কিন্তু যা হওয়ার তাই হলো, সে ধরা পড়ে যায়। এদিকে রাজা বিজেন্দ্র ভূষাবা তখন তার স্ত্রীকে যুদ্ধবিদ্যা শেখাচ্ছিলেন। হঠাৎ সেনাপ্রধান এসে খবর দেন, মহারাজ, ভিনদেশী এক ছোকরা আমাদের পবিত্র স্ফটিক লিঙ্গ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তার এত বড় সাহস কি করে হয়? দ্রুত রাজদরবার বসে। রাজা বিজেন্দ্রের সামনে বন্দী হায়াগ্রীভানকে হাজির করা হয়। সেনাপ্রধান তার অপরাধের ফিরিস্তি দিলে ধরেন। সব শুনে রাজা অবাক হয়ে জিজ্ঞেস করেন, এত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে? তোমার কি একবারও বুক কাঁপল না? উত্তরে হায়াগ্রীভান নির্ভীক কণ্ঠে তার গ্রামের করুণ দশা এবং সেখানে ঘটে যাওয়া মার্মিক সব কাহিনী রাজাকে খুলে বলে। হায়াগ্রীভান রাজাকে জানায় যে সে নিজের স্বার্থে নয়, বরং গ্রামের মৃতপ্রায় মানুষদের বাঁচাতেই এই পবিত্র লিঙ্গটি 7 দিনের জন্য নিয়ে যেতে চায়। পূজা শেষে সে নিজেই এটা ফেরত দিয়ে যাবে। কিন্তু রাজার কানে এ কথা যেতেই তিনি রেগে আগুন। তিনি বলেন, বড় বড় রাজ্য যেখানে এই পবিত্র বস্তু স্পর্শ করার সাহস পায় না, সেখানে তুমি একা এসেছো এটা দাবি করতে? তোমার সাহসের প্রশংসা করতেই হয়, কিন্তু তুমি কি ভেবেছো আমি এটা তোমাকে এমনি এমনি দিয়ে দেব? অসম্ভব।
রাজার এমন জবাবেও হায়াগ্রীবান দমে যায় না। সে ভরা দরবারে রাজাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। মহারাজ, আপনি আমার সাথে লড়াই করুন। যদি আমি জিতি তবে স্ফটিক লিঙ্গ আমার সাথে দিতে হবে, আর যদি হেরে যাই তবে আমার মাথা আপনার পায়ের তলায় থাকবে। একটা সাধারণ ছেলের মুখে এমন স্পর্ধা দেখে সভার সবাই স্তম্ভিত। কিন্তু রাজা বিজেন্দ্র মুচকি হেসে বলেন, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। যদিও আমি বাধ্য নই, তবু তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। কাল সকালেই আমাদের লড়াই হবে। রাজার এই সিদ্ধান্তে সেনাপ্রধান থেকে শুরু করে প্রজারা সবাই হতভম্ব। খবরটা রানীর কানে পৌঁছাতে তিনিও অবাক হননি, বরং বলেন, রাজা নিশ্চয়ই কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো ছেলেটাকে তার আসল ক্ষমতা বোঝাতে চান। পরদিন সকালে ধুমধাম করে শুরু হয় সেই মহাযুদ্ধ। কেউ কারো চেয়ে কম নয়, যেন বাঘে সিংহে লড়াই। তরোয়ালির ঝনঝনিনী আর দুই যোদ্ধার রণকৌশল দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে চলে তাদের এই হাড্ডাহাড্ডি সোর্ড ফাইট। লড়াই যখন তুঙ্গে, হঠাৎ রাজার তলোয়ারের খোঁচায় হায়াগ্রীবানের বুকের কাপড় কিছুটা ছিঁড়ে যায়। আর তখনই রাজার চোখে পড়ে সেই চিহ্ন, অবিকল ভূষাভা ক্ল্যানের সিল। মুহূর্তেই রাজার মনে পড়ে যায় তার হারিয়ে যাওয়া ছেলের কথা। বুঝতে আর বাকি থাকে না এই হায়াগ্রীবানই তার সেই ছোট্ট রাজপুত্র, যে ছোটবেলায় নদীতে হারিয়ে গিয়েছিল। নিজের ছেলের সাথে কি কোনো বাবা সর্বশক্তি দিয়ে লড়তে পারে? রাজার হাত দুর্বল হয়ে আসে। তিনি আর আগের মতো আক্রমণ করতে পারছিলেন না। সুযোগ বুঝে হায়াগ্রীবান রাজাকে কোণঠাসা করে ফেলে এবং রাজার হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে যায়। হায়াগ্রীবান তখন হুঙ্কার দিয়ে বলে, আমি নিরস্ত্র মানুষের ওপর অস্ত্র চালাই না, কিন্তু মহারাজ, আপনার কি বয়স হয়ে গেছে? আপনাকে দিয়ে এই রাজ্য চালানো আর সম্ভব নয়। যান, আগে শরীরের জং ছাড়ান, তারপর আমার সাথে লড়তে আসবেন। হায়াগ্রীবানের এমন অপমানে সবাই রাগে ফুঁসতে থাকে, কিন্তু কেউ জানত না কেন রাজা আজ ইচ্ছে করেই দুর্বল হয়ে লড়ছিলেন। কয়েক ঘন্টা পর হঠাৎ রিংয়ের ভেতর মাস্ক পরা এক নতুন যোদ্ধার আগমন ঘটে। সবাই ভাবল হয়তো রাজা আবার ফিরে এসেছেন। শুরু হয় প্রচণ্ড লড়াই, কিন্তু হায়াগ্রীবানের ক্ষিপ্রতার সামনে সেই মাস্ক পরা যোদ্ধা টিকতেই পারছিল না। এক পর্যায়ে হায়াগ্রীবান তার তলোয়ার চালিয়ে দেয় সোজা ওই যোদ্ধার গলায়। মুহূর্তে শরীরটা দুভাগ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন হায়াগ্রীবানের পালক বাবা, অর্থাৎ সেই গ্রাম প্রধান। হায়াগ্রীবানের পালক বাবা দৌড়ে এসে ফাইট থামাতে বলেন, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। মাস্ক পরা যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়েছে, প্রাণ পাখি উধাও। ঠিক তখনই গ্রাম প্রধানের পেছন পেছন রাজা বিজেন্দ্র সেখানে প্রবেশ করেন। সবাই চমকে ওঠে। রাজা যদি এখানে থাকেন, তাহলে এতক্ষণ হায়াগ্রীবানের সাথে কে লড়ছিল? মাস্ক খুলতেই বেরিয়ে আসে রানীর নিথর মুখ। হায়াগ্রীবান নিজের অজান্তেই তার গর্ভধারিণী মাকে হত্যা করেছে। গ্রামপ্রধান কান্নায় ভেঙে পড়ে বলেন, এ তুই কি সর্বনাশা পাপ করলি বাবা? তুই যাকে মেরে ফেললি সে তোর নিজের জন্মদাতা মা, আর ওই রাজাই তোর আসল বাবা। হায়াগ্রীবানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে মাতৃহত্যা করেছে। তখন আসল সত্যটা সামনে আসে। জন্মের পরই রাজজ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাবা আর ছেলে এক রাজ্যে থাকলে দুজনেরই মৃত্যু নিশ্চিত। তাই স্বামীর আর সন্তানের প্রাণ বাঁচাতে রানী এক দাসীকে নির্দেশ দিয়েছিলেন বাচ্চাটাকে নিয়ে বহু দূরে চলে যেতে, যাতে সে আর কোনোদিন ফিরে না আসে। নিয়তির কি পরিহাস! সেই মায়ের বুকেই আজ ছেলের তলোয়ার বিঁধল। অনুশোচনায় হায়াগ্রীবান যখন নিজেকে শেষ করে দিতে চাইছিল, তখন রাজা বলে ওঠেন, তোমার কোনো দোষ নেই পুত্র, সব দোষ আমার। কিন্তু শোক তখন রাগে পরিণত হয়েছে। হায়াগ্রীবান তার সমস্ত ক্ষোভ এবার রাজার দিকেই ঘুরিয়ে দেয়। মাকে নিজের হাতে হত্যার যন্ত্রণা সইতে না পেরে হায়াগ্রীবান চিৎকার করে ওঠে, আমার এই পাপের কোনো ক্ষমা নেই, তবে সব কিছুর মূলে আছো তুমি বাবা। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই জীবনে না পারি, অন্য কোনো জীবনে ফিরে এসে তোমাকে আমি নিজ হাতে মারব। রাজা অনেক বারণ করলেও কোনো লাভ হয় না। চোখের সামনেই হায়াগ্রীবান নিজের প্রাণ বিসর্জন দেয়। তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আর রেখে যায় এক অসম্পূর্ণ প্রতিশোধের শপথ। গল্প আবার বর্তমানে ফিরে আসে। সাধু বাবার দেখানো সেই দৃশ্য দেখে আদি, লীলাদেবী আর দামিনী সবাই স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে অতীতের সেই হায়াগ্রীবানই আজকের তেজ, আর সেই রাজা বিজেন্দ্রই আজকের আদি। অতীতের সেই শপথ পূরণ করতেই তেজ বারবার বাবাকে মারতে চাইছে। আদি সাধু বাবাকে জিজ্ঞেস করেন, এর কি কোনো প্রতিকার নেই? সাধু বাবা বলেন, উপায় জানা নেই, তবে সামনেই যে মহোৎসব আসছে সেখানে আমরা একটা মহাযজ্ঞ করে শেষ চেষ্টা করতে পারি।
কয়েকদিন পরেই শুরু হয় সেই উৎসব। অনেক তান্ত্রিক মিলে যজ্ঞ শুরু করেন। বাবা ছেলের সম্পর্ক তখন স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে লীলা দেবীর আগমনেই ঘটে বিপত্তি। তাকে দেখা মাত্রই তেজের ভেতর সেই পুরনো হায়াগ্রীবান জেগে ওঠে। তার চোখ জ্বলে ওঠে প্রতিহিংসার আগুনে। সে বাবার দিকে তেড়ে যায়। তান্ত্রিকরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আদি নিজের ছেলের সাথে লড়াই করতে চান না, তাই নিরুপায় হয়ে ছুটে যান মহাদেবের কাছে। শিবলিঙ্গ জড়িয়ে ধরে প্রার্থনা করেন, হে মহাদেব, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, এই অভিশাপ থেকে ওকে মুক্তি দাও। তেজ যখন বাবাকে মারতে উদ্যত, ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। স্বয়ং মহাদেবের কৃপায় আদি প্রাণে বেঁচে যান এবং তেজের জ্ঞান ফিরে আসে। অন্যদিকে পরলোকে হায়াগ্রীবানের আত্মা তার মায়ের দেখা পায়। মা তাকে বুঝিয়ে বলেন, বাবা, তোর বাবার কোনো দোষ ছিল না, সবই ছিল আমাদের ভাগ্যের লিখন। সব ভুলে যা বাবা, তোর বাবাকে স্বয়ং মহাদেব রক্ষা করেছেন। মায়ের কথায় হায়াগ্রীবানের আত্মা শান্ত হয় এবং তেজকে মুক্তি দেয়। বাবা ছেলের এই মিল দেখে সবাই যখন আনন্দে আত্মহারা, তখনই বাগড়া দেয় গ্রামের সেই পুরনো শত্রুরা। তারা সদলবলে হামলা চালায়, কিন্তু এবার আর রক্ষা নেই। আদি আর তেজ, বাবা আর ছেলে মিলে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনে মিলে গুন্ডাদের এমন ধোলাই দেয় যে তারা পালানোর পথ খুঁজে পায় না। তেজ একজনকে তলোয়ার দিয়ে মারতে গেলে আদি তাকে থামিয়ে দেন। হিংসা নয়, ভালোবাসাই যে সব কিছুর সমাধান। অবশেষে সব বাধা পেরিয়ে পুরো পরিবার এক হয়। আর এভাবেই শেষ হয় সিনেমাটি। কেমন লাগলো আজকের এই গল্প কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে ফেলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সায়োনারা।